আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিস্থিতির আরো একটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসেও আমরা একটি সৃজনশীল সমস্যার সমাধান করব। মিস্টার রোহান ২০২৬ সালের ১লা জানুয়ারি তারিখে তার ব্যক্তিগত জমি ৳১,০০,০০০ বিক্রি করে ব্যবসায় নগদ আনেন ৳৬০,০০০। বছরের শুরুতে তার প্রাপ্য হিসাব ছিল ৳২০,০০০, বৈধ হিসাব ৳১০,০০০, আসবাবপত্র ৳৫০,০০০ এবং ঋণ ছিল ৳৪০,০০০। জানুয়ারির ১ তারিখ ৳৫০,০০০ পণ্য ক্রয় ধারে, ৫ তারিখ সরবরাহকারীর কাছে ৳৩,০০০ পণ্য ফেরত, ৮ তারিখ ধারে ৳৫,০০০ মণিহারি সামগ্রী ক্রয়, ৯ তারিখ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বিজ্ঞাপন বিল বাবদ ৳৫,০০০ নগদে পরিশোধ, ১০ তারিখ ৩ মাসের ভাড়া ৳১৫,০০০ অগ্রিম পরিশোধ, ১২ তারিখ জামানের কাছে ৳৫০,০০০ পণ্য বিক্রয়, যার ক্রয় মূল্য ৳৪০,০০০, ১৫ তারিখ জানুয়ারির ১ তারিখে লেনদেনের সম্পূর্ণ পরিশোধ বাবদ ৳৪৫,০০০ দেওয়া হলো। ১৭ তারিখ জানুয়ারির ১২ তারিখে বিক্রয়কৃত পণ্যের মধ্যে ৳১০,০০০ পণ্য ফেরত নেওয়া হয়েছে। ৩০ তারিখ প্রারম্ভিক বৈধ হিসাবের ৯০% সম্পূর্ণ পরিশোধ হিসাবে দেওয়া হলো। ২৫ তারিখ জানুয়ারির ১২ তারিখে বিক্রয়ের জন্য ৳২৮,০০০ নগদ পাওয়া গেল। ৩০ তারিখ যন্ত্রপাতির উপর ১০% অবচয় এবং প্রাপ্য হিসাবের উপর ৫% প্রভিশন ধার্য করো। ৩১ তারিখ অব্যবহৃত সামগ্রীর মূল্য ৳১,০০০। করণীয় প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। খ নম্বর হিসাব সমীকরণের টেবুলার ছক দেখাও এবং গ নম্বর হচ্ছে সমাপ্ত বছরের জন্য আয় বিবরণী তৈরি করো। প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে প্রতিষ্ঠানের প্রারম্ভিক সম্পদগুলো থেকে প্রারম্ভিক দায়গুলো যদি আমরা বাদ দিই তাহলে প্রারম্ভিক মূলধন পাবো। মিস্টার রোহান তার ব্যক্তিগত জমি ৳১,০০,০০০ বিক্রি করে নগদে ৳৬০,০০০ নিয়ে আসেন। তাহলে এখানে প্রারম্ভিক সম্পদ হচ্ছে নগদ ৳৬০,০০০। তার প্রাপ্য হিসাব ছিল ৳২০,০০০। এটিও সম্পদ। আসবাবপত্র ৳৫০,০০০। ব্যাংক থেকে যে ঋণ নিয়েছে এটি হচ্ছে আমরা ধরে নিতে পারি এটি নগদ হিসাবে আছে অর্থাৎ ব্যাংকে জমা আছে, তাই এটিও সম্পদের সাথে যোগ হবে। আর প্রারম্ভিক দায় ছিল তার হচ্ছে বৈধ হিসাব ছিল ৳১০,০০০ এবং ব্যাংক ঋণ ছিল ৳৪০,০০০। মোট হচ্ছে ৳৫০,০০০। অর্থাৎ প্রারম্ভিক সম্পদ ১,৭০,০০০ থেকে যদি আমরা প্রারম্ভিক দায় ৳৫০,০০০ বাদ দেই তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে প্রারম্ভিক মূলধন। অর্থাৎ প্রারম্ভিক মূলধন সমান হচ্ছে ১,৭০,০০০ মাইনাস ৳৫০,০০০ সমান হচ্ছে ৳২০,০০০। খ নম্বর করণীয় হিসাব সমীকরণের উপর টেবিলের ছকে লেনদেনের প্রভাব দেখাও। মিস্টার রোহান ২০১৬ সালের ১লা জানুয়ারি তারিখে তার ব্যক্তিগত জমি ৳১,০০,০০০ বিক্রি করে ব্যবসায় নগদে আনেন ৳৬০,০০০। তাহলে আমাদের নগদ বৃদ্ধি পাবে ৳৬০,০০০। প্রাপ্য হিসাব ৳২০,০০০। তাহলে আমাদের প্রাপ্য হিসাব বাড়বে ২০,০০০। বৈধ হিসাব ৳১০,০০০। তাহলে দায়ের দিকে বৈধ হিসাব ৳১০,০০০ এবং আসবাবপত্র ৳৫০,০০০। ব্যাংক ঋণ ৳৪০,০০০ দায়ের দিকে বৃদ্ধি পাবে এবং আমরা ধরে নিব যে ব্যাংক ঋণের টাকাটি আমাদের ব্যাংকের সম্পদ হিসাবে আছে এবং সেই সাথে, সাথে সম্পদের দিকেও ব্যাংক হিসাবে ৳৪০,০০০ বৃদ্ধি পাবে। তাহলে প্রারম্ভিক সম্পদ থেকে যদি আমরা প্রারম্ভিক দায় বাদ দেই তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন হবে ৳১,২০,০০০। জানুয়ারির ১ তারিখ ৳৫০,০০০ পণ্য ক্রয় ধারে। যেহেতু মিস্টার রোহান নিত্য মজুত পদ্ধতিতে মজুত পণ্যের হিসাব সংগ্রহণ করে, তাই পণ্য ক্রয়কে সম্পদের দিকে মজুত পণ্যের ঘরে দেখাতে হবে এবং বাকিতে ক্রয় করার কারণে আমাদের দায় বৃদ্ধি পাবে। ১৫ তারিখ সরবরাহকারীর কাছে ৳৩,০০০ পণ্য ফেরত। যেহেতু ক্রয়কৃত পণ্য ফেরত, তাই আমাদের মজুত পণ্য হ্রাস পাবে ৳৩,০০০ এবং সেই সাথে, সাথে পদেয় হিসাবও আমাদের কমে যাবে ৳৩,০০০। জানুয়ারির ৮ তারিখ ধারে ৳৫,০০০ মণিহারি সামগ্রী ক্রয়। তাহলে আমাদের সম্পদের দিকে মণিহারি বৃদ্ধি পাবে ৳৫,০০০ এবং বাকিতে ক্রয় করার কারণে আমাদের পদেয় হিসাব বৃদ্ধি পাবে ৳৫,০০০। ৯ তারিখ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বিজ্ঞাপন বিল বাবদ ৳৫,০০০ নগদে পরিশোধ। যেহেতু আমরা নগদে পরিশোধ করছি তাই আমাদের নগদ টাকা হ্রাস পাবে ৳৫,০০০। কোন খরচ অগ্রিম পরিশোধ করছি তাই আমাদের সম্পদের দিকে অগ্রিম বিজ্ঞাপন বৃদ্ধি পাবে ৳৫,০০০। ১০ তারিখ ৩ মাসের ভাড়া ৳১৫,০০০ অগ্রিম পরিশোধ। ভাড়া যেহেতু আমরা অগ্রিম পরিশোধ করছি অবশ্যই নগদে পরিশোধ করছি, তাই নগদ কমে যাবে ৳১৫,০০০ এবং অগ্রিম ভাড়া বৃদ্ধি পাবে ৳১৫,০০০। ১২ তারিখ জামানের নিকট ৳৫০,০০০ পণ্য বিক্রয়, ক্রয় মূল্য ছিল ৳৪০,০০০। তাহলে আমাদের যেহেতু বাকিতে বিক্রয় তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে ৳৫০,০০০ এবং আমাদের মজুত পণ্য কমে যাবে ৳৪০,০০০। ৳৪০,০০০ পণ্য আমরা ৳৫০,০০০ বিক্রি করেছি অর্থাৎ আমাদের মুনাফা হয়েছে ৳১০,০০০। তাই মুনাফা হচ্ছে ৳১০,০০০ মালিকানা সূত্র বৃদ্ধি করবে অর্থাৎ মূলধনের সাথে যোগ হবে। এরপর হচ্ছে জানুয়ারির ১৫ তারিখ। জানুয়ারির ১ তারিখে লেনদেনের সম্পূর্ণ পরিশোধ বাবদ ৳৪৫,০০০ দেওয়া হলো। জানুয়ারির ১ তারিখে আমরা ৳৫০,০০০ পণ্য বিক্রি করেছিলাম এবং জানুয়ারির ৫ তারিখে আমরা ৳৩,০০০ পণ্য ফেরত দিয়েছিলাম। তাহলে আমাদের পদেয় হিসাব কমে যাবে ৫০,০০০ থেকে ৩,০০০ অর্থাৎ পদেয় হিসাব হবে আমাদের ৳৪৭,০০০। ৳৪৭,০০০ আমরা পরিশোধ করছি ৳৪৫,০০০ দিয়ে পদেয় হিসাবকে। তাহলে আমাদের নগদ কমে যাবে ৳৪৫,০০০ এবং পদেয় হিসাব কমে যাবে ৳৪৭,০০০ এবং পদেয় হিসাবকে পরিশোধ করতে গিয়ে আমরা ৳২,০০০ বার্তা পেয়েছি। এটা আমাদের জন্য আয়। তাই এটি হচ্ছে প্রাপ্ত বার্তা এবং মূলধনের সাথে যোগ হবে ৳২,০০০। ১৭ তারিখ ১২ তারিখে বিক্রয়কৃত পণ্যের মধ্যে ৳১০,০০০ পণ্য ফেরত দেওয়া হয়েছে। আমরা ১২ তারিখে বিক্রি করেছিলাম ৳৫০,০০০ যার ক্রয় মূল্য ছিল ৳৪০,০০০।
বিক্রয় ফেরতের কারণে আমাদের প্রাপ্য হিসাব কমে যাবে ৳১০,০০০ এবং ৳১০,০০০ বিক্রয় ফেরতকৃত পণ্যের ক্রয় মূল্য ছিল হচ্ছে ৳৮,০০০ এবং সেই সাথে আমাদের হচ্ছে ৳২,০০০ হচ্ছে ক্ষতি হবে। অর্থাৎ মালিকানা সত্ত্ব আমাদের হ্রাস পাবে ৳২,০০০। জানুয়ারির ২০ তারিখ প্রারম্ভিক প্রদত্ত হিসাবের ৯০% সম্পূর্ণ পরিশোধ হিসাবে দেওয়া হলো। প্রারম্ভিক প্রদত্ত হিসাব ছিল আমাদের ৳১০,০০০ ৳১০,০০০ র ৯০% হচ্ছে ৳৯,০০০ অর্থাৎ প্রদত্ত হিসাব আমরা ৳১০,০০০ পরিশোধ করেছি ৳৯,০০০ দিয়ে। তাই আমাদের নগদ কমে যাবে ৳৯,০০০ এবং প্রদত্ত হিসাব কমে যাবে ৳১০,০০০। প্রদত্ত হিসাবকে পরিশোধ করতে গিয়ে আমরা ৳১,০০০ বার্তা পেয়েছি। এটি আমাদের প্রাপ্য বার্তা। তাই এটি মূলধনের সাথে আমাদের যোগ হবে। অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। ২৫ তারিখ জানুয়ারির ১২ তারিখে বিক্রয়ের জন্য ৳৩৮,০০০ নগদে পাওয়া গেল। অর্থাৎ আমরা জানুয়ারির ১২ তারিখে ৳৫০,০০০ পণ্য বিক্রি করেছিলাম এবং ১৭ তারিখ সেই বিক্রিকৃত পণ্যের মধ্যে ৳১০,০০০ পণ্য ফেরত দিয়েছিলাম। তো আমাদের বিক্রয় ছিল ৳৪০,০০০। বিক্রয় বাবদ প্রাপ্য হিসাবের কাছ থেকে আমরা ৳৩৮,০০০ পেয়েছি। তাই আমাদের নগদ বৃদ্ধি পাবে ৳৩৮,০০০ এবং প্রাপ্য হিসাব কমে যাবে আমাদের ৳৪০,০০০ এবং প্রাপ্য হিসাবের কাছ থেকে যেহেতু আমরা ৳২,০০০ কম পেয়েছি, তাই এটি আমাদের প্রদত্ত বার্তা। তাই মালিকানা সত্ত্ব হ্রাস পাবে ৳২,০০০। ৩০ তারিখ আসবাবপত্রের উপর 10% অবচয় এবং প্রাপ্য হিসাবের উপর 3% পরিবেশন ধার্য করো। অবচয় যেহেতু আমাদের ব্যয়, তাই এটির কারণে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পাবে এবং সেই সাথে, সাথে আমাদের দায়, অবচয়, সঞ্চিতি বৃদ্ধি পাবে এবং অনাদায়ী দেনার ক্ষেত্রেও তাই আমাদের অনাদায়ী দেনা যেহেতু আমাদের জন্য ব্যয়, তাই এটির কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে এবং দায়ের দিকে একটি দায় বৃদ্ধি পাবে অনাদায়ী দেনা সঞ্চিতি। ৩১ তারিখ অব্যবহৃত সরবরাহ সামগ্রীর মূল্য ৳১,০০০ অর্থাৎ আমাদের মণিহারি ছিল ৳৫,০০০ এখন ৳১,০০০ অবশিষ্ট আছে। তাহলে আমাদের মণিহারি কমে যাবে ৳৪,০০০ এবং এটি যেহেতু আমাদের খরচ বা ব্যয়, সেই সাথে, সাথে মালিকানা সত্ত্বও কমে যাবে ৳৪,০০০। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বিজ্ঞাপন বাবদ আমরা অগ্রিম ৳৫,০০০ পরিশোধ করেছিলাম। তাই জানুয়ারি মাস শেষে আমাদের অগ্রিম বিজ্ঞাপন আর ৳৫,০০০ থাকবে না। ৳২,৫০০ কমে যাবে এবং সেই সাথে মালিকানা সত্ত্বও কমে যাবে আমাদের ৳২,৫০০। কারণ বিজ্ঞাপন আমাদের জন্য খরচ। জানুয়ারি মাসে আমরা ৩ মাসের ভাড়া অগ্রিম দিয়েছিলাম ৳১৫,০০০। তাই জানুয়ারি মাস শেষে আমাদের অগ্রিম ভাড়া ১৫,০০০ থাকবে না। এখান থেকে ৳৫,০০০ খরচ হয়ে যাবে। তাই অগ্রিম ভাড়া কমবে ৫,০০০ এবং মালিকানা সত্ত্ব কমবে ৫,০০০। এরপরে আমরা হচ্ছে সম্পদের কলামগুলো যোগ করব। আমাদের অগ্রিম ভাড়া হচ্ছে ৳১০,০০০, অগ্রিম বিজ্ঞাপন হচ্ছে ৳২,৫০০, মণিহারি ৳১,০০০, মজুত পণ্য হচ্ছে ৳১৫,০০০, আসবাবপত্র ৳৫০,০০০, প্রাপ্য হিসাব আমাদের জের হচ্ছে ৳২,০০০, ব্যাংক হিসাব ৳৪০,০০০ এবং নগদান হিসাবের জের হচ্ছে ৳৩৩,০০০। ঠিক একইভাবে আমরা দায়ের দিকে যোগ করব। বৈধ হিসাবের জের হচ্ছে ৫,০০০, ব্যাংক ঋণ ৪০,০০০, অবচয় সঞ্চিতি ৫,০০০ এবং অনাদায়ী দেনা সঞ্চিতি ১,০০০। মূলধন হিসাবে জের হবে ৳১,১১,৫০০। মোট দায়গুলো যোগ করলে ৳১,৬২,৫০০ এবং মোট সম্পদও ৳১,৬২,৫০০। ঘ নম্বর করণীয় সমাপ্ত বছরের জন্য একটা আয় বিবরণী তৈরি করো। আমাদের আয় বিবরণী মানে নেট ক্ষতি বা নেট লাভ নির্ণয় করতে হবে। এখানে জানুয়ারির ১২ তারিখে আমাদের বিক্রয় দেওয়া আছে ৳৫০,০০০ এবং জানুয়ারির ১৭ তারিখে আমাদের বিক্রয়কৃত পণ্যের মধ্যে ৳১০,০০০ পণ্য ফেরত নেওয়া হয়েছে। তাহলে বিক্রয় থেকে বাদ বিক্রয় ফেরত ৳১০,০০০ আমাদের হচ্ছে নেট বিক্রয় ৳৪০,০০০। এখান থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় জানুয়ারির ১ তারিখ ৳৫০,০০০ পণ্য ক্রয় এবং হচ্ছে জানুয়ারির ৫ তারিখ ক্রয়কৃত পণ্যের হচ্ছে ৳৩,০০০ পণ্য ফেরত দেওয়া হয়েছে। তাহলে ক্রয় থেকে আমরা ক্রয় ফেরত বাদ দিব ৳৩,০০০। তাহলে হচ্ছে আমাদের নিট ক্রয় হবে ৳৪৭,০০০। এখান থেকে আমরা সমাপনী মজুদ বাদ দিব। সমাপনী মজুদ হচ্ছে ৳১৫,০০০। এটি আমরা হচ্ছে টেবুলার ছক তৈরি করার সময় মজুদ পণ্যের ঘর থেকে নিয়েছি। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে ৳৩২,০০০। বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় ৳৩২,০০০ বাদ দেই, তাহলে ৳৮,০০০ পাবো মোট মুনাফা। এর সাথে আমরা যোগ করব পরোক্ষ পরিচালনা আয়। এখানে পরোক্ষ পরিচালনা আয় হচ্ছে আমাদের বার্তা প্রাপ্তি। জানুয়ারির ১৫ তারিখ প্রদত্ত হিসাবকে পরিশোধ করতে গিয়ে আমরা হচ্ছে ৳২,০০০ বার্তা পেয়েছি এবং জানুয়ারির ২০ তারিখ প্রদত্ত হিসাবকে পরিশোধ করতে গিয়ে আমরা ৳১,০০০ বার্তা পেয়েছি। তাহলে আমাদের মোট বার্তা প্রাপ্তি হচ্ছে ২,০০০ যোগ ১,০০০ মোট হচ্ছে ৳৩,০০০ হচ্ছে বার্তা প্রাপ্তি পরোক্ষ পরিচালনায়। এখান থেকে বাদ দিব আমরা পরিচালন ব্যয়। হ্যাঁ, জানুয়ারি মাসের ৯ তারিখ আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের বিজ্ঞাপন বাবদ ৳৫,০০০ পরিশোধ করেছি। তাহলে আমাদের ১ মাস শেষে ৳২,৫০০ বিজ্ঞাপন খরচ হবে এবং জানুয়ারির ১০ তারিখ ৩ মাসের আমরা অগ্রিম ভাড়া পরিশোধ করেছি। তাহলে জানুয়ারি মাস শেষে আমাদের ভাড়া খরচ ১ মাসের হবে ৳৫,০০০। জানুয়ারির ৩০ তারিখ যন্ত্রপাতির উপর 10% অবশ্যই ধার্য করতে হবে। তাহলে আমাদের যন্ত্রপাতি ছিল ৳৫০,০০০, ৳৫০,০০০ 10% হচ্ছে ৳৫,০০০ এবং প্রাপ্য হিসাবের উপর ৫% পরিশোধ ধার্য করো। প্রাপ্য হিসাব ছিল আমাদের ৳২০,০০০, ৳২০,০০০ র ৫% হচ্ছে ৳১,০০০। ৩১ তারিখ অব্যবহৃত সরবরাহ সামগ্রীর মূল্য ছিল ৳১,০০০।
আমরা জানুয়ারি ৮ তারিখে ৳৫,০০০ মণিহারি ক্রয় করছিলাম। তার মধ্যে ৳১,০০০ আমাদের হাতে আছে। তাহলে মণিহারি খরচ হচ্ছে আমাদের ৳৪,০০০। জানুয়ারির ২৫ তারিখ ১২ তারিখে বিক্রয়ের জন্য ৳৩৮,০০০ পাওয়া গেল। অর্থাৎ আমাদের প্রাপ্য হিসাব ছিল ৳৪০,০০০। সেখান থেকে আমরা ৳৩৮,০০০ পেয়েছি। তাহলে আমাদের ৳২,০০০ বার্তা দিতে হয়েছে। তো এই ছিল আমাদের পরিচালন ব্যয়। আমাদের পরিচালন ব্যয়গুলো যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা ৳১৯,৫০০। আর পরিচালন ব্যয় বাদ দিলে আমাদের হচ্ছে নিট ক্ষতি হচ্ছে ৳৮,৫০০। তো এই ছিল আমাদের হচ্ছে আয় বিবরণী। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞানের উপর আরো এরকম নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকো আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।